সান্দাকফু ব্লগের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা চিত্রে থেকে রওনা দিয়েছিলাম টুমলিং এর উদ্দেশ্যে। আর এটা আমাদের প্রথম চেকপোস্ট নামেধুরা। সেখানে আমাদের আধার কার্ড চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হয়। এখানটা কিন্তু প্রচন্ড ঠান্ডা আর খুব জোরে হাওয়া বইছিল। তা সত্ত্বেও এখানে দেখো একজন আমাদের ইন্ডিয়ান আর্মি সোলজার এখানে কিন্তু পোস্টিং রয়েছে। এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করেও কিন্তু ওনারা আমাদের দেশকে রক্ষা করে যায়। তাদের জন্য কিন্তু একটা মন থেকে স্যালুট জানাতে হবে। আমাদের চারিপাশের দৃশ্যপটটা একবার দেখো। কখনো সেখানে রোদ দেখা যাচ্ছে, আবার কখনো সেই রোদটাকে এসে ঢেকে দিচ্ছে সাদা মেঘ। এই করতে করতে আমরা গিয়ে পৌঁছালাম একটা পুকুরির ধারে। পুকুরি মানে এখানে একটা পুকুর, যেটার নাম ছৌ পুকুরি। খুব সুন্দর জায়গাটা। এটা কিন্তু খুব পবিত্র একটা স্থান। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম মেঘমা। মেঘমা কথাটা এরকমই যে এটা মেঘেদের মা জায়গাটা। কারণ এখানে বছরের প্রায় সব সময় মেঘে ঢেকে থাকে। এখানের আশেপাশে যে সমস্ত হোটেল বা বাড়িঘর আছে, সেখানে যদি জানলা বা দরজা খোলা থাকে, সেই জানলা দরজা দিয়ে কিন্তু মেঘ আপনার ঘরে প্রবেশ করে যায়। কিন্তু দৃশ্যটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল আমাদের। সত্যি কথা বলতে আমাদের কিন্তু সান্দাকফু একদম নতুন ট্যুর, যেটা আমরা আগে কখনো করিনি। আর এর দৃশ্যপটটা একদমই আলাদা ছিল। এখানে আমরা মেঘমা মনেস্ট্রি দর্শন করি, যেটা এখানের কিন্তু একটা খুবই বড় দর্শনীয় স্থান এবং বুদ্ধিস্টদের জন্য এটা খুব পবিত্র একটা জায়গা। আমরা যখন এখানে গিয়ে পৌঁছেছিলাম তখন এখানে কিন্তু অত লোক ছিল না। আর এখানে প্রেয়ার হুইলস ছিল, যেগুলো আমরা ঘুরিয়েছিলাম। এটাকে ওখানে বলে যদি আপনি এটাকে পুরোটা কমপ্লিট করেন এই হুইলস গুলোকে ঘুরিয়ে, তাহলে আপনার পাপ কিন্তু কেটে যায়। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট আমরাও সেটাকে ঘোরাই। মনেস্ট্রি গেট কিন্তু বন্ধ ছিল। আমরা যাওয়ার পর এখানে ওখানে যে মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন তিনি এলেন এবং এসে আমাদের জন্য গেটটা খুলে দেন এবং আমরা পরে সেখানে ভেতরে ঢুকি। বন্ধুরা, চারিপাশের দৃশ্যটা একবার দেখো, মেঘেদের আনাগোনাটা দেখো, কেমন লাগছে সেটা কিন্তু একবার কমেন্ট করে জানিও। কাছের ভেতর থেকে আমি চেষ্টা করি কিছুটা ভিডিও করার, বাট তারপরে ওনাদের মেনটেনেন্স যিনি করেন তিনি এসে কিন্তু আমাদের জন্য গেটটা খুলে দেয়। আর ভেতরটায় গিয়ে আমি জাস্ট অবাক হয়ে যাই। কারণ এইরকম সুন্দর একটা জায়গা আমি আগে কোনোদিনও ভিজিট করিনি। এত সুন্দর একটা মনেস্ট্রি এত উপরে, অবাক করার মতো একটা ব্যাপার। আর ওদের যা পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেখছি টোটাল ট্যুরটাতে, সেটাতেও আমি অনেক অবাক হয়ে গেছি, যেটা সচরাচর কলকাতা শহরে তো আমরা দেখতেই পাই না। তবে হ্যাঁ, শহর থেকে এসে আমরা কিন্তু এই সমস্ত দর্শনীয় স্থানগুলোকে নোংরা করে দিয়ে যাই। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এগুলো যেন না করেন। আমাদেরকে কিন্তু এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। পাশের দৃশ্যপটটা একবার দেখো বন্ধুরা, যেন মনে হচ্ছে মেঘের মধ্যে থেকে আমরা যাচ্ছি। গাড়ি যতই ওপরে উঠছে দৃশ্যপট কিন্তু চেঞ্জ হতে থাকছে। কোনো মোড়ের বাঁকে দেখছি ছোট ছোট গাছ, আবার মোড়টা ঘুরতেই আবার নতুন বাঁকে দেখছি বড় গাছ, আবার নতুন একটা বাঁক পড়ছে যেখানে শুধুই ধুধু করছে মাঠ। আর এইভাবে দেখতে দেখতেই কিন্তু আমরা প্রায় আমাদের নেক্সট ডেস্টিনেশন টুমলিং এর কাছাকাছি এসেই গেছিলাম। দূর থেকে দেখা যাচ্ছে সেই টুমলিং। যতই কাছে যাচ্ছি আমাদের এক্সাইটমেন্ট কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে। জানি না প্রকৃতি আর কত নতুন নতুন জিনিস আমাদের জন্য উপহার হিসাবে রেখেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আসতে থাকবো। তো যাই হোক, আমাদের প্রচুর খিদেও পেয়েছিল। আমরা চিত্রা থেকে খেয়ে বেরিয়েছিলাম, বাট এখানে আসতে আসতে আমাদের কিন্তু আরো খিদে পেয়ে গেছে। বলে না পাহাড়ের জলবায়ুটাই আলাদা, এখানে তুমি যতই খাও তোমার মন কিন্তু ভরবে না। দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন টুমলিং। আর আজকে আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হিল প্যারাডাইস হোটেল। তো বাইরে থেকে হোটেলটা কিন্তু দেখে খুব ভালোই লাগলো। আর এখনো এটার মধ্যে অনেক কাজ চলছে, হয়তো এটা আরো বাড়ানো হচ্ছে সাইডে।
ভিউটা খালি দেখুন। চা বাগানটা কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মেঘ ছিল না, কিন্তু এখন কিন্তু দেখতে দেখতে এটা মেঘে ঢেকে গেল। মেঘের এই আনাগোনা কিন্তু এখানে সারাদিন এইভাবে লেগেই থাকে। এখন যে জায়গাটা দেখছেন আপনারা মেঘে ঢেকে আছে, ঠিক মিনিট 15-20 পর এটা কিন্তু আবার রোদে ঝলমল করবে। একবার দৃশ্যপটটা দেখুন। আমরা কিন্তু জাস্ট ওখানে চেক ইন করেই ব্যাগ ট্যাগ রেখে আমরা কিন্তু বাইরেটা চলে আসি। আর বাইরে থেকে আমরা যে রাস্তা ধরে এসছিলাম, এখন এইখান থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। পাহাড়ের বুক চিরে রাস্তাটা এঁকে বেঁকে নেমে এসছে। এত সুন্দর আর এত অপূর্ব দৃশ্য দেখে মনটা যেন ভরে যাচ্ছে। এখানে আমার 3টে রুম দেওয়া হয় সেম সাইজের। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড দেওয়া হয়। আর মডার্ন এমেনিটিস যা যা দরকার এই রুমের মধ্যে সবটাই ছিল। ইংলিশ টয়লেট ছিল, বেসিন রয়েছে। এই রুমগুলো থেকে সুন্দর আপনি ভিউও পাবেন বাইরে। দেখুন কি সুন্দর লাগছে। উপরে একটা মনেস্ট্রি রয়েছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে আমাদের খেতে দেওয়া হয়। আমরা প্রত্যেকেই প্রচন্ডভাবে ক্ষুধার্ত ছিলাম। আমরা খেতে বসে যাই। ভাত, ডাল, ওয়াশের তরকারি, সালাড আর ডিম কারি ছিল এখানে। তো যাই ছিল সেইটুকুনি আমরা তৃপ্তি করে খাই, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। বেসিনগুলো দেখুন কি সুন্দর। আর খাবারের মান ও পরিমাণ দুটোই কিন্তু খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি সাইট সিইং করতে। আর ভিউটা খালি দেখুন বন্ধুরা, কি অপূর্ব। উপরে একটা চড়তেন রয়েছে, এটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল। প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর এত মনোরম পরিবেশ যে বলে বোঝানো যাবে না। এখান থেকে মেঘ না থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, কিন্তু এখন যেহেতু মেঘ রয়েছে তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে প্রচুর ছবি তুলি, ভিডিও করি। কি সুন্দর লাগছে দেখুন আকাশটা। কিন্তু এখানের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে মোবাইলের টাওয়ার। এখানে জিওর টাওয়ার ধরে না বললেই চলে। এখানে ভোডাফোনের টাওয়ার মাঝে মাঝে আসে যায়। তাই এখানে কিন্তু আপনাকে এই প্রবলেমটা ফেস করতেই হবে। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু নেপালের মধ্যে পড়ে। আর ওই দূরের পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। তাই বুঝতে পারছেন আমরা কিন্তু এখন ফরেনে রয়েছি। আমরা পাথরের সিঁড়ি বেয়ে ওপরে এই চোরটেনটার কাছে চলে এলাম। কি সুন্দর লাগছে দেখুন চোরটেনটা। এখানে অনেক পর্যটক কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে এইখানে উঠে বসে আছেন, কিন্তু যেহেতু মেঘ রয়েছে আজকে কিন্তু আমাদের এটা দেখা সম্ভব হলো না। মেঘ ধীরে ধীরে বাড়ছিল আর কাঞ্চনজঙ্ঘা দেখার আশাও কিন্তু ফুরাচ্ছিল। কাঞ্চনজঙ্ঘা দেখা না পেয়ে অনেক পর্যটকই কিন্তু নিরাশ হয়ে নিচে নেমে যেতে থাকে, কারণ মেঘ অনেক বাড়ছিল। কিন্তু জানি না ভগবানের অশেষ কৃপা হয়তো আমাদের উপর ছিল, আমরা কিন্তু এই মেঘের মাঝখান থেকেও একটুখানি তার ঝলক পাই। অল্প হলেও সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় পাওনা ছিল। দেখুন, এই হলো সেই কাঞ্চনজঙ্ঘা, যা দেখার জন্য এত দূরে কিন্তু আমরা এসছি। কিন্তু সে মশাই মেঘের আড়ালে চুপ করে বসে আছে। সন্ধ্যাবেলা আমাদেরকে স্ন্যাক্স আর টি সার্ভ করা হয়। আর আমাদেরকে খুব তাড়াতাড়ি এখানে ডিনার দিয়ে দেওয়া হয় 9টার মধ্যে, কারণ আমরা অনেক তাড়াতাড়ি উঠবো ভোরবেলা। এখানে সানরাইজটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। আর যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হয়তো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। কিন্তু সকালবেলা আমরা এখানে প্রায় 4টে নাগাদ উঠি, কিন্তু তখনও আমরা মেঘই দেখতে পাই। এখান থেকে যেটা পরিষ্কার আমরা হোটেলের লোকেদের কাছ থেকে শুনি, এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু মেঘের কারণে সেগুলো আমরা মিস করে যাই। তো নিয়ত আমাদেরকে ওয়েট করতেই হবে সান্দাকপুতে যদি আমরা সেই দেখাটা পাই। টুমলিং থেকে 10টার সময় বেরিয়ে যাই আমরা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে চেকপোস্টে। এখানে আমাদের গাড়ির কাগজ চেক করা হয় এবং আমাদের প্রত্যেকের নাম এখানে রেজিস্টার করা হয়। এখানে কিন্তু স্মোকিং, অ্যালকোহল আর দ্রোন ওড়ানো সবটাই কিন্তু প্রোহিবিটেড।
এখানে কিন্তু আপনারা এরকম কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে এখানে ফাইন দিতে হবে। যাই হোক, আমরা এখানে কিন্তু কিছু ফটো তুলি। এখানে আমাদের যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আমরা রেড প্যান্ডাও দেখতে পেতে পারি। রেড প্যান্ডা কিন্তু আজ পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে ড্রাইভারদের ধৈর্য কিন্তু অনেক। যদি সামনাসামনি দুটো গাড়ি চলে আসে তাহলে কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া করে না। যার পক্ষে পেছানো সম্ভব সে পিছিয়ে গিয়ে অন্যকে কিন্তু জায়গা করে দেয়। আর এইভাবেই কিন্তু তারা প্রত্যেকেই এইভাবে মিলেমিশে এখানে কিন্তু যাতায়াত করে। আমরা যেহেতু সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই অ্যাডভেঞ্চারাস লাগছিল। কারণ আমাদের সারথি বলছিল যে এখানে কিন্তু মাঝে মাঝে ব্ল্যাক প্যান্থারও দেখা যায়। তো এটা কিন্তু অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার। রাস্তাটা খালি দেখো, পাশে কিন্তু এগুলো বাঁশ গাছ, যেখানে কিন্তু রেড প্যান্ডা দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেহেতু মেনটেনেন্স চলছিল, তাই আমরা উপরের রাস্তাটা নিতে পারিনি। আমাদেরকে কিন্তু জঙ্গলের রাস্তাটা দিয়েই যেতে হয়। আস্তে আস্তে রাস্তাটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে গাড়ির কিন্তু চাকাও স্কিড করছিল। কিছু জায়গা ভালো, আবার কিছু জায়গা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল। আমরা ফরেস্টের রাস্তা দিয়ে আছি, কারণ ল্যান্ড সাইডের জন্য পিডাব্লিউডির রাস্তাটা বন্ধ রয়েছে। রাস্তাটা যা অবস্থা, পিডাব্লিউডির রাস্তাটা অ্যাকচুয়ালি ওপর দিকে, আমরা নিচটা দিয়ে যাচ্ছি জঙ্গলের রাস্তাটা। একবার রাস্তাটা দেখো, প্রচণ্ড জার্ক হচ্ছে, ঠিকইও করা যাচ্ছে না ঠিক মতো। ওপরটা দেখো, এত অফ রোড। দেখো রাস্তার অবস্থা। রাস্তার অবস্থা খুবই খারাপ। করা নেই, আমাদের উপরে গেলে এই রাস্তাটা ইউজ করতে হতো, ওপরের রাস্তাটা একটু বন্ধ রয়েছে। কতটা খারাপ অবস্থা। আমরা এখন কালাপুকুরিতে এসেছি। সিনটা দেখো, ভিউটা দেখো। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কথা বলা যাচ্ছে না। জায়গাটার নাম কালা পুকুরি। পুকুরি মানে ছোট ছোট জলাধার। খুব সুন্দর, আর চারিদিকটা সাদা কুয়াশায় ঢাকা। এই এতটা অফরোডিং আমরা করতে করতে উঠেছি। রাস্তার অবস্থা দেখো, এটা পুরো আমরা বনের যে রাস্তাটা, জঙ্গলের রাস্তাটা, সেটা নিতে পেরেছি। আর ডাব্লিউডির কাজ চলছে ওপরে। অনেক ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা। আমরা এখন একটা হোমস্টের সামনে দাঁড়িয়েছি। এখানে হয়তো মোমো, চা কিছু ট্রাই করব, কিছু খাবো। কথা বলা যাচ্ছে না, দেখো একবার। সবাই খুব এনজয় করছে। এ খালি ক্যাডবেরি খায়, এর পেটে আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা লোকাল ওয়াইন ট্রাই করব।
লোকাল ওয়াইন ট্রাই করবো এখন। जामुन को लगता है नहीं बनाता है वैसा टेस्ट कैसा है তুই ওয়াইন খাস নি আগে কখনো? দেখুন নেপালের टेस्ट है ফ্ল্যাগ। একটা খুব সুন্দর ফুলের এসেন্স রয়েছে, মুখে ফট করে নাকের সামনে নিলে একটা তো বাজে স্মেল আসে, ওটা তো আসবে। ट्राई कर अच्छा है দেখ, ওল্ড মুখে মাঙ্কের নাকের সামনে নিলে বটলের বাজে মধ্যে smell আসবে মুখে। এখানকার লোকাল ওয়াইন। पूरा नहीं पिएंगे हम, लेके जाएंगे। अरे हाँ अच्छा है पी রডোডেন্ড্রন ওয়াইন, রডোডেন্ড্রন ওয়াইন। এটা কি জানি না কেমন হবে, বাট ফার্স্ট টাইম আমরাও ট্রাই করবো, কি আমরা তো কালকে দেখি কেমন লাগে টেস্টটা। কি সুন্দর দেখতে, এই দেখ, কি সুন্দর স্মেল ওয়াইনটা। প্রথমবার ট্রাই করতে যাচ্ছি আমরা এই ওয়াইনটা, লোকাল ওয়াইন। এটা নিয়ে যাবো আমরা। সোমনাথ টেস্ট করে বলবে কেমন লাগছে। সোমনাথ আর অন্য এটা টেস্ট করছে ফার্স্ট। কেমন লাগলো? সুইট ওয়াইন, ওটা খুব সুন্দর একটা ফুলের এসেন্স, যেটা বলছে রডোডেন্ড্রন, খুব সুন্দর একটা এসেন্স রয়েছে, বাট খুব কড়া নয় বা ওই বিটার টেস্টটা একদমই নেই, ভালো। বাট আমার মনে হয় না খেয়ে কিছু হবে, অ্যালকোহল পার্সেন্টেজ মনে হয় বিয়ারের থেকেও হাফ রয়েছে। যেটা লোকাল ওয়াইন আমরা একবার টেস্ট করে দেখছি, বাট সেরকম কিছু এ নয় যেটাও বললো। আপনারা ভাবছেন যে ওকে দিচ্ছি কেন, তার কারণ এমন কিছু নয় বলেই ও একবার ঠান্ডা আছে, সবাই টেস্ট করে দেখছে। আর দুই, ঠান্ডা আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, একটুখানি যদি না হয় তো বুঝতেই পারছেন একটু গা গরম করা দরকার। অনেকটা স্ট্রিংয়ের মতো টেস্ট যেটা আমি পাচ্ছি, খুবই লাইট, সেরকম কোনো কড়া ভাব নেই। ওই যেটা বললাম, অনেকটা স্ট্রিং খাচ্ছি না মনে হচ্ছে, স্মুথ। बेसी बार बोलते थे यहाँ तो हनुमान वहाँ पे ভয়ঙ্কর রাস্তা আমি সিরিয়াসলি এক্সপেক্ট করি না। 1.5 কিলোমিটার না আমি ভেবেছি 1 কিলোমিটার 1 কিলোমিটার শুটিং হবে, কিন্তু এত স্ট্রিট আর এরকম আর 1 কিলোমিটার তো ওয়েস্টার্ন ঘাট পুরো মনে হচ্ছে। সান্দাকফুতে ওঠার আগে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস, এতটাই খারাপ যে আপনাদের কিন্তু প্রচন্ড ভয় লাগবে, যেটা আমাদেরও লাগছে। রাস্তা এতটাই খারাপ, এতটাই এবড়ো খেবড়ো যে গাড়ির কিন্তু চাকাও ঠিকভাবে গ্রিপ নিতে পারছিল না। বাট এখানে ড্রাইভারদের হ্যাটস অফ, কি ওদের হাত এতটা ভালো যে আমাদের কিন্তু ওরা এত সুন্দরভাবে তবুও ওপরে নিয়ে গেছে। সামনের গাড়িটা কিন্তু বোলেরো আছে, আর আমাদের কিন্তু জিপসি। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রাস্তার কন্ডিশন কি, এবং তারপরেও এই দুটো গাড়ি কিন্তু আমাদেরকে ওপরে আমরা সান্দাকফুতে এসে গেছি, হোটেলের দিকে যাচ্ছি। খুব বাজে রোড ছিল, প্রচণ্ড ভয় ভয়ে এসেছি। এতটা অফ রোডিং সত্যি কথা আমরাও ভাবতে পারিনি হবে। যাই হোক, এসে গেছি, হোটেলটা দেখাচ্ছি। ওইখানে ব্যালকনিতে দাঁড়িয়ে ভালো কথা আমরা ইয়াক রাইড করেছি এই হলুদ তো আমাদের, আমরা এখানে স্টে করব। অন্যগুলোর মতো খুব একটা খারাপ, অন্যগুলো যথেষ্ট বেটার ছিল, বাট এটা অতটা মনে হচ্ছে না। তবুও দেখা যাক। এটাই আর উঠিস না বাবু, আমরা যে হোটেলটায় ঢুকছি, এটা বরফ যখন পড়ে তখন ঠিক এরকম হয়ে যায়। ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট এরকম হয়ে যায়। এটা পুরোটা কাঠের তৈরি। না তালা মারা আছে ওখানে, এটাই অ্যাকচুয়ালি আমাদের রুমটা নিচে আছে, আমরা উপরে চলে গেছিলাম। অনেকটাই ছোট রুম, অনেকটাই ছোট না, অনেকটাই বলতে খুবই ছোট রুম। এটা ভিউ। ওয়াশরুম, এটা একটা রুম আমাদের। এটা বড় আছে, এটা 3 বেড, একটা সিঙ্গেল আর দুটো ডাবল রয়েছে।
think এটা থেকেও ভিউ বলতে এই বাইরেটুকু, এটা ওয়াশরুমটা এখানে, ওটা খুবই ছোট, খুবই ছোট। যাই হোক, অ্যাডজাস্ট করতে হবে, একটা দিনের ব্যাপার। আমরা লাঞ্চ করতে বসলাম, এসে টাইমটা বেশি ওয়েস্ট করলাম না। ডিম কারি, বাঁধাকপির তরকারি, ডাল, চাটনি, চাটনি না আচার, স্যালাড, পাঁপড়। খাও না, ঠিকঠাক ঠিকঠাক। আর একটু যদি ক্লিয়ার। আমরা এখন এসছি কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টের ভিউটা দেখতে। অনেক কুয়াশা ছিল, বাট এখন অনেক ক্লিয়ার হয়েছে। দিকটা দেখা যাচ্ছে না। এবারে আলোটা পড়ছে, সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলোটা পড়ছে, এইবার ছবিটা আসবে, দেখ সুপার ছবি। সকাল 6:45 থেকে 6টার মধ্যে কিন্তু আকাশ পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, আর আমাদের সামনে ধরা দেয় সেই মন মুগ্ধকর দৃশ্য, যেটা দেখার জন্য আমরা সান্দাক থেকে নিজেদের লাইফের রিস্ক নিয়েও কিন্তু উঠে আসি। দেখো একবার পরিবেশটা, দৃশ্যটা দেখো, যেটার জন্য কিন্তু আমরা সকাল 4টে থেকে এই ঠান্ডা হাওয়ার মধ্যেও কিন্তু বসেছিলাম। এই দৃশ্যটাকে চাক্ষুষ উপলব্ধি করার জন্য কিন্তু আমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও উপরে উঠে আসি। তোমরা নিশ্চয়ই দেখেছিলে রাস্তার অবস্থা কি ছিল। একটা টাইমে মনে হয়েছিল যে হয়তো খুব বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে, আমাদের ফিরে যাওয়াটাই ভালো। কিন্তু কষ্ট করে এসে আজ যেটা আমরা উপলব্ধি করতে পারছি, যে দৃশ্যটাকে আমরা আজকে নিজেদের চোখে দেখতে পাচ্ছি, সেটা জীবনেও ভুলতে পারবো না। শুধু পরিবেশটা দেখো, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে একবার জানিও। স্লিপিং বুদ্ধাটা এখন পুরোপুরি আমাদের সামনে পরিষ্কারভাবে ধরা দিচ্ছে। আমাদের ডান দিকে স্লিপিং বুদ্ধা, মাঝখানটায় থ্রি সিস্টার, আর বাঁ দিকে একদম কর্নারে রয়েছে মাউন্ট এভারেস্ট, মাকালু আর লোৎসে। চলো বন্ধুরা, ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো। বাই।